আমরা এবার যে কুমিল্লা বোর্ড 2023 সালের যে প্রথম কোয়েশ্চেনটা আছে সেটা সমাধান দেখব। এখানে দৃশ্যকল্প 1 আমাকে যেটা বলা আছে এ হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 হচ্ছিল এটা। এখান থেকে আমাকে 3টা কোয়েশ্চেন প্রশ্নের আনসার করতে হবে। তাহলে ক নম্বর প্রশ্নে আমাকে কি দেওয়া আছে যে y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 4 - x পরাবৃত্তের যে আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ক নম্বর প্রশ্ন ইকুয়েশনটা দেখো, ক নম্বর ইকুয়েশন আমাকে বলা হয়েছে হচ্ছে কত, y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ইনটু এরপরে কত 4 - x এটা। তাহলে আমরা এই টাইপের পরাবৃত্তগুলো আমরা দেখছি, যে টাইপের পরাবৃত্তগুলোতে শীর্ষবিন্দুতে যে আলফা বিটা বিন্দুতে থাকে, মানে হচ্ছে শীর্ষবিন্দুতে যে আলফা বিটা বিন্দুতে থাকে, তখন আমার পরাবৃত্তের সমীকরণটা হয়েছিল এটা যে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছিল 4a ইন্টু কত x মাইনাস আলফা এই আকারে থাকে। ওকে, আবার আরেকটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের পরাবৃত্তটা এরকম হয় যে y মাইনাস বিটা এরপর হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছিল -4a হচ্ছিল সেটা হচ্ছে কত x মাইনাস আলফা। এটাও আমার সমীকরণ, ঠিক আছে, যেটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলি। যে এই টাইপের পরাবৃত্তটা মানে এখানে y এর উপরে স্কয়ার আছে, তার মানে পরাবৃত্তটা আমার এদিকে থাকবে 1 নম্বরটা, আর 2 নম্বরটা আমাদের 2 নম্বর চিত্রের যে পরাবৃত্তটা সেটা হচ্ছে এখানে আমাদের x y যেটা হয় তাহলে হয় এদিকে থাকবে না হয় দেখবো, মানে শীর্ষবিন্দু মূল কথা হচ্ছে মূল বিন্দুতে হবে না, শীর্ষবিন্দু মূল বিন্দুতে হবে না, অন্যথায় মাইনাসের জন্য এদিকে হয় অথবা এদিকে হয়। ক্লিয়ার? তাহলে আমাদের পরাবৃত্তের আকার কিন্তু মূলত x মাইনাস আলফা, যে ক্রাই দেখো x মাইনাস আলফা। এখানে একটু আমাকে ঝামেলা করা হয়েছে, এখানে 4 - x দিছে। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা এই আকারে সাজাই যে y স্কয়ার মাইনাস ইকুয়াল টু হচ্ছে যদি আমরা মাইনাস একটা কমন নিই -4 ইন্টু হচ্ছে কত x মাইনাস 4 এভাবে লেখা যায়। তাহলে আমরা বলতে পারি যে এটাকে আমরা যদি এইভাবে লিখি এখন y মাইনাস 0 তার উপর হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত -4 ইন্টু কত x মাইনাস 4, যেটা কিন্তু আমরা এটার সাথে তুলনা করতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে x y এর পরে যেটা থাকে, y এর পরে y এর সাথে যে থাকে মাইনাসের পরে সে হচ্ছে হলো আমাদের শীর্ষবিন্দুর কি কুটি, আর x এর সাথে যে থাকে সে হচ্ছে কি শীর্ষবিন্দুর বোঝ। তার মানে আমাদের y এর সাথে কে আছে 0 আছে আর x এর সাথে কে আছে 4 আছে। তার মানে আমরা বলতে পারবি যে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে কত 0 এবং 4 বিন্দুতে আছে। ওকে, তাহলে সুতরাং নির্ণয়ে শীর্ষবিন্দু কত 0, 4,0 এই হচ্ছে আমাদের আনসারটুকু। ওকে, এর পরবর্তী কোয়েশনে কি আছে দেখো, যে আমাদের ক নম্বর কোয়েশনে দৃশ্যকল্প 1 হতে পরাবৃত্তটির উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা 2 নংটার চিত্রটা যদি একটু আঁকি তাহলে দেখো ক নং কোয়েশনে, তাহলে ক নং প্রশ্নে আমাকে বলা আছে যে আমাকে একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা হচ্ছে কত 1 নং উদ্দীপক দৃশ্যকল্প 1 হতে। ক্লিয়ার? দৃশ্যকল্প 1, তাহলে দৃশ্যকল্প 1 হচ্ছে আমাদের এটা, যে চিত্রটা যদি আমরা এখানে আঁকি যে এই হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এরপরে এই দিক দিয়ে একটা রেখা গেছে আর এখানে এটার উপর একটা রেখা লম্ব হয়েছে, এই হচ্ছে আমাদের যে পরাবৃত্তটা। এই পরাবৃত্তটার ডিরেকশন দেওয়া আছে যে এটা হচ্ছে আমাদের অক্ষরেখা, এটা হচ্ছে আমাদের কি রেখা অক্ষরেখা, আর এটাকে বলছে দ্বিকাক্ষ রেখা, এটাকে বলা হয়েছে দ্বিকাক্ষ রেখা। আর এই বিন্দুটা স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে, যে এই বিন্দুটাকে দেওয়া আছে হলো z, যেটা হচ্ছে 1, ঠিক আছে। এরপর আমাকে এটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিছে a, এটা হচ্ছে কত 2, মানে হচ্ছে 2 হচ্ছে আমাদের শীর্ষবিন্দুটা। ওকে, আর এখানে একটা বিন্দু আছে যে বিন্দুটার নাম দিছে ওনারা s, এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্র। এটা সমীকরণটা স্থানাঙ্কটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এরপরে এই যে দ্বিকাক্ষ রেখা মানে হচ্ছে নিয়ামক রেখা, দ্বিকাক্ষ রেখার অপর নামটা কি নিয়ামক রেখা। এই নিয়ামক রেখার সমীকরণটা মানে এর সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে, আর এই ফোকাসের স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করতে হবে। ক্লিয়ার? এখন আমরা পরাবৃত্তের ক্ষেত্রে যেটা জানি, যে আমরা পরাবৃত্তের ক্ষেত্রে জানি যে শীর্ষবিন্দু, যেহেতু শীর্ষবিন্দু এ, শীর্ষবিন্দু উপকেন্দ্র এবং নিয়ামক রেখার পাদবিন্দুর কি হয় মধ্যবিন্দু হয়। শীর্ষবিন্দু কি হয় উপকেন্দ্র, শীর্ষবিন্দু হয় উপকেন্দ্র এবং নিয়ামক রেখার পাদবিন্দুর মধ্যবিন্দু। তাহলে আমরা মূলত মধ্যবিন্দু সূত্র দ্বারাই কিন্তু উপকেন্দ্রটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা যদি উপকেন্দ্রটা স্থানাঙ্ক যদি xy ধরে নেই, মনে করো ধরে নিচ্ছি xy না আলফা বিটা ধরে নিই, মনে করো যে আমরা যদি আলফা এবং বিটা ধরে নেই তাহলে আমরা সহজে কাজটা করতে পারবো। তাহলে আমরা কি লিখবো, আমাকে এখানে যেটা দেওয়া আছে দেখো, যে দেওয়া আছে যে শীর্ষবিন্দু, পরাবৃত্তের শীর্ষবিন্দু এ কত 2, ঠিক আছে। এরপর আমাকে বলছে নিয়ামক রেখার পাদবিন্দু, পরাবৃত্তের পাদবিন্দু কত z, সেটা আমাকে দেওয়া আছে কত 1, ঠিক আছে। তাহলে আমরা ধরি s কত আলফা বিটা, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা পরাবৃত্তের ক্ষেত্রে জানি যে উপকেন্দ্র কি হয়, শীর্ষবিন্দু কি হয় উপকেন্দ্র নিয়ামকের পাদবিন্দুর মধ্যবিন্দু হয়। ওকে,
তাহলে আমরা মধ্যবিন্দুর সূত্র অনুসারে যদি আমরা জানি তাহলে এখান থেকে বলতে পারি হচ্ছিল যে এ হচ্ছিল জেড এবং এস এর মধ্যবিন্দু, ঠিক আছে না, মধ্যবিন্দু। তাহলে এই কথাটা যদি আমরা লিখি তাহলে আমরা মধ্যবিন্দুর বুজ ইকুয়াল টু হচ্ছিল এই প্রান্তবিন্দু দুইটার বুজ দ্বয়ের যোগফল বাই 2, মানে হচ্ছে কত, মধ্যবিন্দুর বুজ কত 2, তার মানে হচ্ছিল 1 প্লাস আলফা বাই হচ্ছিল 2, মধ্যবিন্দুর কোটি ইকুয়াল টু হচ্ছিল প্রান্তবিন্দুদের কোটি দ্বয়ের যোগফল আলফা 1 প্লাস বিটা বাই কত 2। তাহলে এখান থেকে তো আমরা সমাধান করি, তাহলে আমরা আলফা ইকুয়াল টু যেটা পাই 4 মাইনাস হচ্ছে 3, ঠিক আছে, সরি 3, আর এখান থেকে হচ্ছে 4, এখানে কত পাবো, বিটা ইকুয়াল টু 3 পাবো। তাহলে সুতরাং আমরা উপকেন্দ্র কত ধরছিলাম, আলফা বিটা, তাহলে আমরা উপকেন্দ্রের আলফা বিটার মান কত পাইছি, আলফার মান পাইছি 3, বিটার মান পাইছি কত 3। তাহলে আমরা এখন বলতে পারি যে উপকেন্দ্রের স্থানাঙ্ক, সুতরাং নির্ণয়ে উপকেন্দ্রের স্থানাঙ্ক এস কত হলো 3,3। তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারলাম। এরপর হচ্ছে আমাদের কি নির্ণয় করতে বলছে, দ্বিকাক্ষের সমীকরণ বা নিয়ামক রেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে পরবর্তীটির উপকেন্দ্র আমাকে নির্ণয় করে পারলাম। এরপর আমাদের কি নির্ণয় করতে হবে, নিয়ামক রেখার সমীকরণ, ঠিক আছে। এখন নিয়ামক রেখার সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করব একটু লক্ষ্য করো। এটা হচ্ছে আমাদের অক্ষরেখা, এটা আমাকে অক্ষরেখা, এটা আমাকে উদ্দীপকে বলা আছে, এটা হচ্ছে অক্ষরেখা। আর আমরা জানি যে পরাবৃত্তের অক্ষরেখা নিয়ামক রেখার উপরে লম্ব হয়, অথবা নিয়ামক রেখা অক্ষরেখার উপরে কি হয়, লম্ব হয়। তাহলে এই যে আমাদের নিয়ামক রেখাটা আছে, এই নিয়ামক রেখাটা এই অক্ষরেখার উপরে কি লম্ব, এই অক্ষরেখার উপরে কি লম্ব আছে। তার মানে আমি যদি কোনোভাবে এই রেখার সমীকরণটা নির্ণয় করতে পারি, এই রেখার সমীকরণ নির্ণয় করা, তাহলে এই রেখার উপর মানে অক্ষরেখার উপর নিয়ামক রেখার লম্ব রেখার সমীকরণ আমি নির্ণয় করতে পারবো। আবার নিয়ামক রেখাটা কত জেড বিন্দুগামী, জেড বিন্দু দ্বারা সিদ্ধ করলে আমাদের কে মানটা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব যে অক্ষরেখার সমীকরণ মানে হচ্ছে এ জেড এর সমীকরণ নির্ণয় করব। ওকে, দেখো আমাদের দ্বিতীয় অংশটার কাজ করি। দ্বিতীয় অংশ হচ্ছে হলো যে আমরা লিখব যে এ বি রেখার সমীকরণ বা এস রেখার সমীকরণ বা যেটাই বলো এ জেড রেখার সমীকরণ, যে কোনো একটা বিন্দু না, আমরা তো এখন এস বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করছি। তাহলে এখান থেকে যে কোনো দুই বিন্দু নিয়ে তুমি কাজটা করো, মানে হচ্ছে এ জেড দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, বা এস বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বা এস জেড যে কোনোভাবে নির্ণয় করো, সমীকরণ আমার একটাই আসবে এবং একই আসবে, ঠিক আছে। তাহলে আমরা মূলত এ জেড রেখার সমীকরণ নির্ণয় করতেছি। তাহলে এ জেড রেখার সমীকরণটা কি আসবে, যে এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে 1, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে 1 মাইনাস 2 বাই হচ্ছে কত 1 মাইনাস 2, ঠিক আছে। তার মানে বা আমরা এখান থেকে যদি সমাধান করি তাহলে কত থাকে 1 থাকে, ঠিক আছে। এটা যদি সমাধান করি তাহলে থাকে হচ্ছে কত 1 মাইনাস 1 মানে হচ্ছে 1, ঠিক আছে, বাই কত 1 এরকম থাকে। তাহলে আমরা আর 2 গুণ দেই, তাহলে হচ্ছে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত ওয়াই মাইনাস 1। তার মানে আমরা যদি সবগুলো এক পাশ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটাকে পাশে আনলে 0 মানে হচ্ছে ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমার কার সমীকরণ, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ, সরি অক্ষরেখার সমীকরণ। তাহলে অক্ষরেখার সমীকরণটা পাইলাম আমরা কত এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি যে আবার এখানে একটা বিন্দু দিচ্ছে এম, এখানে একটা বিন্দু তোমাকে এম দিয়ে দিচ্ছে। তাহলে এখন যদি আমি এম জেড রেখার সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে আমরা কি বলবো, যে আমরা জানি যে কি জানি এ জেড লম্ব কার উপরে, এম জেড-এর উপরে, ঠিক আছে, এম জেড-এর উপরে। তাহলে এ জেড লম্ব এম জেড, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এম জেড রেখার সমীকরণটা কি হবে, এম জেড রেখার সমীকরণটা হবে হচ্ছিল এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু কত 0, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু কত 0। এটা হচ্ছে আমাদের এম জেড রেখার সমীকরণ। এখন এই কে এর মানটা আমরা ধরে নিচ্ছি, এই কে এর মানটা কি করছি আমরা ধরে নিচ্ছি। এখন এই কে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে কে এর মানটা নির্ণয় করার জন্য আমরা যেহেতু এই রেখার সমীকরণটাই ছিল মূলত এটা, ঠিক আছে না, তাহলে এই সমীকরণটা মানে এই সমীকরণের রেখাটা মূলত কোন বিন্দুগামী, জেড বিন্দুগামী। তাহলে জেড দ্বারা সিদ্ধ করা যাবে। তাহলে আমরা এখন বলবো যা কি লিখবো, যা কত বিন্দুগামী, জেড 1,1 বিন্দুগামী, ঠিক আছে, বিন্দুগামী। তাহলে এত বিন্দু দ্বারা যদি আমরা সিদ্ধ করি তাহলে মূলত কে এর মানটা কত পাচ্ছি, তাহলে এত বিন্দু দ্বারা সিদ্ধ উপরে আসো। তাহলে আমরা এখানে লিখি যে এখন যদি আমরা জেড দ্বারা সিদ্ধ করি তাহলে সুতরাং তাহলে আমরা কি পাবো, যে এখানে 1 প্লাস হচ্ছে 1, এরপর প্লাস কত কে ইকুয়াল টু কত 0। তার মানে বা কে ইকুয়াল টু কত পাইলাম -2, কে ইকুয়াল টু -2। এই কে এর মান আমরা এখন কোথায় বসাবো, ধরো এই সমীকরণ নাম্বার দাও, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, ঠিক আছে।
1 নঙ্গে বসাইলাম, কে এর মান আমরা কোথায় বসাবো 1 নঙ্গে বসাই, তাহলে 1 নঙ্গে বসালে কত আসে x + y - 2 = হচ্ছে 0, যা নির্ণয়ে নিয়ামক রেখার সমীকরণ, নির্ণয় কি নিয়ামক রেখার সমীকরণ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আনসারটুকু। তাহলে এটা হচ্ছে আমাদের একটা আনসার, আর উপকেন্দ্রটা ওই সময় নির্ণয় করছিলাম, ওইটা ছিল আমাদের আরেকটা আনসার। এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখো কি বলা আছে, যে দৃশ্যকল্প 2 হচ্ছিল আমাদের এটা, ঠিক আছে। এখান থেকে আমাদের কি বলছে, যে কণিকটার উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কণিকটা কি টাইপের কণিক, সেটা পরাবৃত্ত না অধিবৃত্ত না উপবৃত্ত, সেটা আমাদের অবশ্যই ইকুয়েশন দেখে চিনতে হবে। তাহলে ইকুয়েশনটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা উপবৃত্তের সমীকরণ। তাহলে আমরা আর একটু ডিপলি যখন আলোচনা করব বা ইকুয়েশনটাকে যখন সমাধান করে স্ট্যান্ডার্ড ফর্ম আকারে নিব, তখন আমরা আরো ক্লিয়ারলি বলতে পারবো যে সেটা কিসের সমীকরণ। ওকে, তারপর আমরা ইকুয়েশন থেকে বলতে পারি সেটা হচ্ছে কার সমীকরণ, একটা উপবৃত্তের সমীকরণ। কারণ উপবৃত্তের y এর উপরে স্কয়ার, x এর উপরে স্কয়ার, প্লাস হচ্ছে দুইটার মাঝখানে কি আছে প্লাস। তাহলে এই টাইপের সমীকরণগুলো মূলত উপবৃত্তের হয়। আর যদি x এর উপরে স্কয়ার, y এর উপরে স্কয়ার, মাঝখানে এই দুইটার মাঝখানে যদি মাইনাস হইতো, তাহলে এটা অধিবৃত্তের সমীকরণ হইতো। আর যে কোনো একটার উপরে স্কয়ার হলে সেটা কার সমীকরণ হইতো, পরাবৃত্তের সমীকরণ হইতো। ওকে, তাহলে আমরা দেখো গ নম্বর কোয়েশ্চেনের সমাধান দেখি। তাহলে গ নম্বর কোয়েশ্চেন, তাহলে আমরা আগে কোয়েশ্চনটা লিখি, সেটা হচ্ছে কত 4x স্কয়ার প্লাস হচ্ছে 5y স্কয়ার, এরপর হচ্ছে প্লাস 10y, এরপর হচ্ছে -16x, এরপর হচ্ছে +1 = কত 0। এই টাইপের ইকুয়েশন আমরা অতীতে অনেকবার সমাধান করছি, এবং কিভাবে উদ্দেশ্য কি কাজটা করতে হয় সেটা আমাদেরকে আমি অলরেডি বলছি। তাহলে আমরা এখানে সমাধানটা যেটা করব সেটা হচ্ছে x রিলেটেড পদগুলো একসাথে করব, 4x স্কয়ার, পরে হচ্ছে -16x, এরপর হচ্ছে y রিলেটেড পদগুলো একসাথে করব, প্লাস হচ্ছে 5y স্কয়ার, প্লাস হচ্ছে 10y, এরপর কনস্ট্যান্টগুলো এই পাশে পাঠিয়ে দেবো -1, ঠিক আছে। পরবর্তী কাজটা বলছিলাম যে এখানে x স্কয়ারের সাথে যাই গুণাকারে থাকবে, মানে সহগ যাই থাকুক না কেন, সেটা কি করতে হবে, কমন নিয়ে নিতে হবে। তাহলে আমরা 4 কমন নিলে তাকে হচ্ছে x স্কয়ার মাইনাস কত 4x, ঠিক আছে। এরপর সেম কাজ এক জায়গায়, যে 5 কমন নিয়ে নিতে হবে, তার মানে y স্কয়ার প্লাস কত 2y, ঠিক আছে, = কত -1। পরবর্তী কাজটা বলছিলাম যে কমন নেওয়ার পরে যে অংশটুকু আসবে এটাকে আমাকে একটা দ্বিঘাত মানে কি করতে হবে, বর্গের সূত্রের মতো সাজাইতে হবে, মানে a + b হোল স্কয়ার অথবা কি a - b হোল স্কয়ার সূত্রের মতো সাজাইতে হবে। তার মানে আমরা যদি এখানে সূত্রটা সাজাই, তাহলে আমরা লিখবো কিভাবে বলছিলাম, 4 এর মতোই থাকবে, x স্কয়ারের মতোই থাকবে, মাইনাস মাইনাস, এরপরে সূত্রে 2 ইন্টু কত x, পরে বলছিলাম এর সাথে কত গুণ করলে আমার 4x হবে, তার মানে 2 গুণ করলে পরে হচ্ছে +2 স্কয়ার, ঠিক আছে। তাহলে এই অংশটা আমি বেশি লিখছি, মানে হচ্ছে এটা মাইনাস করে দিব। এই হচ্ছে কাজ, সেম কাজ আমি এই জায়গায় করব, 5 * y স্কয়ার, এরপর হচ্ছে প্লাস সূত্রে 2 ইন্টু হচ্ছে y ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 স্কয়ার মাইনাস হচ্ছে 1 স্কয়ার = কত -1। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কাজটুকু। তার মানে বা এখানে আমাদের 4 এর মতো থাকলো, এই অতটুকু অংশ নিয়ে আমাদের কি হয়, সূত্র সাজানো যায়, যেটাকে আমরা লিখতে পারি কত, হচ্ছে x - 2 হোল স্কয়ার, এরপর -4, ঠিক আছে। এরপর হচ্ছে +5, এখান থেকে আমরা এতটুকু নিয়ে কি করতে পারি, সূত্র সাজাইতে পারি, যেটাকে আমরা লিখতে পারি কত, হচ্ছে y +1 হোল স্কয়ার, এরপর হচ্ছে -1, এরপরে আমরা = কত -1। ক্লিয়ার? এরপর আমরা বলছিলাম কি করব, এই 4 দ্বারা আবার গুণ করব। তাহলে গুণ করলে হচ্ছে 4x - 2 হোল স্কয়ার -16 প্লাস এই 5 দ্বারা গুণ করব, তাহলে 5y + 1 হোল স্কয়ার -5 = কত -1। এরপরে কাজটা হচ্ছে সকল কনস্ট্যান্ট ওই পাশে পাঠাবো, মানে হচ্ছে 4x - 2 হোল স্কয়ার প্লাস 5 * y + 1 হোল স্কয়ার = হচ্ছে -1, এরপরে +16, এরপরে প্লাস কত 5, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যতটুকু সমাধান করলে হচ্ছিল কত হয় 20, হ্যাঁ এত পাইলাম, ঠিক আছে। তাহলে এই পাশে পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা দ্বারা উভয় পক্ষের কি করতে হবে, ভাগ করতে হবে। কারণ আমাদের ইকুয়েশনটা আশা করি তোমরা জানো যে কাজটা কিভাবে, চেহারাটা কিরকম। আমাদের চেহারাটা হচ্ছে এরকম যে x - আলফা হোল স্কয়ার বাই হচ্ছে কত a স্কয়ার প্লাস হচ্ছে y - বিটা হোল স্কয়ার বাই হচ্ছে কত b স্কয়ার = কত 1। তার মানে এই পাশে 1 আনার জন্যই মূলত এই পাশে যা থাকবে তা দ্বারা আবার কি করতে হবে, উভয় পক্ষে ভাগ করতে হবে। ওকে, তার মানে আমরা যদি 20 দ্বারা যদি এটাকে ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো x - 2 হোল স্কয়ার বাই হচ্ছে 5, 4 দ্বারা 20 এর কাটলে 5 পাবো, প্লাস এই পাশে থাকবে হচ্ছে y + 1 হোল স্কয়ার বাই হচ্ছে কত 5 দ্বারা কাটলে 4 থাকবে, তার মানে = কত 1। এই হচ্ছে আমাদের আকারটা। তাহলে এই আকারটা এখনো বাকি আছে, আমরা a স্কয়ার লিখবো, তার মানে হচ্ছে √5 তার উপর হচ্ছে হোল স্কয়ার,
আর এটাকে আমরা 2 স্কোয়ার লিখবো, এই হচ্ছে কাজটুকু। তাহলে যাকে আমরা কার সাথে তুলনা করব, পরে এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে। কি কাজটুকু সেটা পরে আমাদের ধরে নিতে হবে যে আমরা ধরি এই যে অংশটুকু যেটা পাবো সেটা হচ্ছে x-2, এটা ইকুয়াল টু আমরা ক্যাপিটাল X ধরবো এবং আমরা আরেকটু ধরবো সেটা হচ্ছে এখানে যে অংশটুকু পাবো মানে হচ্ছে y+1, এটা সমান আমরা ক্যাপিটাল Y ধরবো। পরে এই মানটুকু নিয়ে আমরা আবার 1 নং সমীকরণ, মনে করি এটাকে 1 নং সমীকরণ দিলা, 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা কি পাই যে তাহলে আমরা পাই হচ্ছে কত ক্যাপিটাল X হোল স্কোয়ার বাই হচ্ছে √5 তারপরে কত হোল স্কোয়ার প্লাস হচ্ছে ক্যাপিটাল Y হোল স্কোয়ার তারপরে হচ্ছে 2 স্কোয়ার ইকুয়াল টু কত 1। তাহলে যাকে আমরা এর সাথে তুলনা করতে পারি, যাকে কত x স্কোয়ার বাই হচ্ছে s স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার বাই কত b স্কোয়ার ইকুয়াল টু 1, এর সাথে কি করি তুলনা করি। ঠিক আছে, তাহলে যদি আমরা এর সাথে তুলনা করি, এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি পাবো, এখান থেকে এর সাথে তুলনা করলে আমরা a ইকুয়াল টু কত পাচ্ছি, a ইকুয়াল টু হচ্ছে √5, এরপরে এখান থেকে আমরা এবং b ইকুয়াল টু কত পাচ্ছি, b ইকুয়াল টু হচ্ছে কত 2। তাহলে কে বড়, √5 বড় নাকি b বড়? অবশ্যই √5 বড়। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং এখানে এটা কি হচ্ছে b এর থেকে বড় হচ্ছে, এখানে এটা হচ্ছে b এর থেকে কত বড়। তাহলে এ যদি b এর থেকে বড় থাকে তাহলে অবশ্যই আমার এই উপবৃত্তটা কোন অক্ষ বরাবর থাকবে, বৃহৎ অক্ষটা x অক্ষ বরাবর থাকবে। মানে আমাদের যদি এ বড় হয় তাহলে বৃহৎ উপবৃত্তটা এরকম আকারে থাকে। ঠিক আছে, মূল কথা হচ্ছে এই আকারে উপবৃত্তটা এই আকারে থাকবে। ক্লিয়ার? ওকে, আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসলাম। এখন আমাদের পরবর্তী কি চাওয়া হয়েছে সেটার উপরে ডিপেন্ড করবে আমরা কি কি বের করব। মানে এগুলো হচ্ছে উপবৃত্তের অঙ্গ প্রত্যঙ্গ বের করার কি মতো কাজটা আর কি বিশেষ করে। তাহলে দেখো আমাকে এখানে কি বলছে, আমাকে বলছে কনিকটার। তাহলে কনিকটা কি, একটা কনিকটা কি সেই সিদ্ধান্তটা কিন্তু জানাতে হবে, যেহেতু এখানে উল্লেখ করে নাই। তাহলে কনিকটা হচ্ছে একটা উপবৃত্ত, ঠিক আছে, যা একটি উপবৃত্তের সমীকরণ, আমরা এখানে বলে দিব। ঠিক আছে, যা একটি উপবৃত্তের সমীকরণ, যা উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, উপবৃত্তের সমীকরণ, এই কথাটা এখানে বলে দিবা। ঠিক আছে, আমরা যখন এই সমীকরণটা পাবো তখনই আমরা বলে দিব সেটা একটা উপবৃত্তের সমীকরণ। ওকে, পরবর্তী কাজটুকু হচ্ছে এটা। ওকে, এখান থেকে আমাদের কি নির্ণয় করতে বলছে, এখান থেকে আমাকে নির্ণয় করতে বলছে যে কনিকটির উপকেন্দ্র তোমাকে নির্ণয় করতে বলছে, কনিকটার উপকেন্দ্র। তাহলে কনিকটার উপকেন্দ্র যদি আমরা নির্ণয় করতে বলে তাহলে আসলে আমরা উপকেন্দ্রটা উপরে নির্ণয় করি, যে এখান থেকে আমাদের মূলত এতটুকু দরকার নাই। ঠিক আছে, তাহলে কনিকটার উপকেন্দ্র, তাহলে আমরা এই কনিকটার উপকেন্দ্র কত জানি, মূল কথা হচ্ছে এই কনিকটার উপকেন্দ্র কত সেটা আমরা লিখব। এই যে কনিকটা আছে মানে এই উপবৃত্তের সমীকরণটা, এই উপবৃত্তের সমীকরণটার উপকেন্দ্র কি হবে সেটা মূলত আমরা লিখব। তাহলে আমরা উপকেন্দ্র হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র, উপকেন্দ্র স্থানাঙ্ক আমরা জানি কত, যে যেহেতু এ বি তাইকা বড় তার মানে হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা কত 0, প্লাস মাইনাস এ ই কমা 0, এটা হচ্ছে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক। কোন সমীকরণে? এই সমীকরণে যদি আমাদের এ বি থেকে বড় হয়, আর যদি বি এ থেকে বড় হইতো তার মানে হয়তো কত 0 প্লাস মাইনাস বিই, 0 প্লাস মাইনাস বিই। তাহলে এই জায়গায় দেখো আমাকে প্রথমে কি করতে হবে, ই এর মানটা নির্ণয় করতে হবে, কারণ এর মান অলরেডি আমরা জানি, এর মান অলরেডি আমরা জানি কত √5। তাহলে ই এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে ই এর মানটা আমরা একটু সাইডে নির্ণয় করে নেই, মনে করো যে ই এর মানটা আমরা নির্ণয় করেছি। তাহলে উৎকেন্দ্রিকতা ইজ ইকুয়াল টু আমরা জানি কত 1 স্কোয়ার। ঠিক আছে, 1 মাইনাস, তাহলে বড়টা নিচে মানে হচ্ছে এ স্কোয়ার নিচে, উপরে কত বি স্কোয়ার, তাহলে সমান সমান 1 মাইনাস বি স্কোয়ারের মান কত, বি স্কোয়ারের মান হচ্ছিল 4। ঠিক আছে, এ স্কোয়ারের মান কত 5। ক্লিয়ার? এরপর যদি আমরা সমাধান করি তাহলে কত পাবো, 5 মাইনাস 4 বাই হচ্ছিল 5। ঠিক আছে, তার মানে ইকুয়াল টু যেটা আসে 1 বাই কত 5, এই হচ্ছে আমাদের ই এর মান পাইলাম। সুতরাং ই ইকুয়াল টু কত পাইছি, ইকুয়াল টু পাইছিল 1 বাই 5। ওকে, তাহলে এখন আমরা এই মানটুকু এখানে বসাই দিব। ঠিক আছে, তাহলে এই মানটুকু যে এখানে বসাই তাহলে আমরা সমান কি পাবো, প্লাস মাইনাস এর মান পাইছি কত √5, √5 ইন্টু কত ই এর মান 1 বাই 5 কমা কত 0। ঠিক আছে, পরবর্তীতে প্লাস মাইনাস এখানে যেটা থাকে সেটা হচ্ছে 1 বাই √5 কমা কত 0, এই হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক পাইছি। এখন এই যে আমি উপকেন্দ্রটা পাইলাম, এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা কার পাইছি, উপকেন্দ্রের স্থানাঙ্কটা পাইছি কিন্তু এই সমীকরণের। ঠিক আছে, এই সমীকরণের উপকেন্দ্রের স্থানাঙ্ক পাইছে, কিন্তু আমাকে তো বলা হয়েছে এই সমীকরণের উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে। তাহলে এখন কি করতে হবে, তাহলে এই সমীকরণের উপকেন্দ্রের বুঝ x ইকুয়াল টু ছিল এটা আর y ইকুয়াল টু ছিল কত এটা। ঠিক আছে, তার মানে আমরা যেহেতু এই সমীকরণটাকে এর সাথে তুলনা করতেছি তাহলে ক্যাপিটাল X ইকুয়াল টু কত হবে, এটা হবে। তাহলে আমরা এখানে লিখবো ক্যাপিটাল X ইকুয়াল টু
কত ক্যাপিটাল এক্স ইকুয়াল টু হচ্ছিল প্লাস মাইনাস 1 বাই কত √5, এরপরে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু কত 0। তাহলে ক্যাপিটাল এক্স এর মান কত ধরছিলাম আমরা x-2, তার মানে হচ্ছে x-2 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1 বাই √5, এরপর ক্যাপিটাল ওয়াই এর মান কত ধরছিলাম y প্লাস 1, এটা ইকুয়াল টু কত 0। তার মানে এখান থেকে সমাধান করলে আমরা y ইকুয়াল টু কত পাই -1 পাই। আর এই জায়গা থেকে আমরা এখানে এটাও মুছে দিলাম যে আমরা এখান থেকে যদি আমরা পজিটিভ টেনে কাজ করি তাহলে আমরা যেটা পাবো x-2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই √5। এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে দেখো যে ভুলটা হচ্ছে এখানে √5 হবে, কারণ স্কোয়ারের মান তো 1/5, স্কোয়ারের মান ইকুয়াল টু হতে হলে বা আমরা ইকুয়াল টু কত লিখবো, ইকুয়াল টু হচ্ছে 1 বাই √5 লিখবো। তাহলে ইকুয়াল টু √5 লিখি, তার মানে এটা কত হবে √5 হবে, তার মানে এখানে √5 কাটা যাবে, এখানে কত থাকবে 1 থাকবে, ঠিক আছে, এখানে 1, তার মানে এটার মান পুরাটাই 1 হবে। আমরা একটু ভুল লিখছি, সেটা হচ্ছে এটা 1 হবে, এটা 1 হবে, এটা কত হবে 1 হবে, ক্লিয়ার। এর মান হচ্ছে 1 বাই √5, তার মানে এর মান √5 কাটাকাটি 1 হবে, ওকে। যখন আমরা পজিটিভ নিয়ে কাজ করবো তখন হচ্ছে +1, তার মানে হচ্ছে x ইকুয়াল টু কত পাইলাম, x ইকুয়াল টু পাইছি হলো 3। যখন আমরা নেগেটিভ নিয়ে কাজ করব তখন আমরা x ইকুয়াল টু কত পাবো, x-2 ইকুয়াল টু কত -1, তার মানে বা আমরা x ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে কত -2 টাই পাশে পাঠালে 1 পাবো, 1, ক্লিয়ার। তাহলে এই ছিল আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এই জায়গায় লিখো যে সুতরাং নির্ণয় উপকেন্দ্রের স্থানাঙ্ক, সুতরাং নির্ণয় কত উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্র কত দ্বয়, একটা হচ্ছে হলো আমাদের কত, একটা হচ্ছে হলো এই যে এটা নিয়ে একটা যে x ইকুয়াল টু 3, তার মানে হচ্ছে 3 আর কুড়ি কত -1, এটা একটা, আর এবং আরেকটা কত, আরেকটা হচ্ছে কুড়ি হচ্ছে 1, আরেকটা কত মাইনাস বুঝ হচ্ছে 1, কুড়ি হচ্ছে -1, ঠিক আছে। এ হচ্ছে আমাদের একটা আনসার, ঠিক আছে। এরপর আমাকে কি নির্ণয় করতে হবে, এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের কি নির্ণয় করতে বলছে, দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, ওকে। তাহলে আসলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করি, তাহলে এটা আমরা মুছে দিলাম। এখন আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করবো। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত, আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি যে এই কণিক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে 2b² বাই কত a, 2b² বাই a, তার মানে হচ্ছে আমাদের যে 2 ইন্টু b² এর মান হচ্ছে b এর মানটা কত ছিল, b এর মানটা ছিল 2, মানে হচ্ছে 4 বাই এর মান কত √5, ঠিক আছে, তার মানে হচ্ছে 8 বাই √5, ঠিক আছে। এই হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আরেকটা কথা বলে রাখি, সকল সমীকরণের আমরা উপবৃত্তের যত টাইপের সমীকরণ দেখি, শীর্ষবিন্দু মূলবিন্দুতে সেন্টার মূলবিন্দুতে থাকুক বা সেন্টার অন্য কোনো বিন্দুতে থাকুক, যত টাইপের সমীকরণ আসবে সবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একই হবে, ঠিক আছে। খালি জাস্ট বৃহদক্ষটা কি হবে এটার উপরে ডিফাইন করে দুইটা ভাগে ভাগ হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা, ওকে। তাহলে এই ছিল আমার যে কুমিল্লা বোর্ড 2023 সালের যে পাস কোয়েশনটা। এর পরবর্তীতে আমরা দেখি যে আমরা কুমিল্লা বোর্ড 2023 সালের সেকেন্ড কোয়েশনটা কি আসে।